খুবই দুঃখজনক একটা খবর দর্শক। HRWর প্রতিবেদনে বলা হচ্ছে যে মালয়েশিয়ায় শোষণ এবং নির্যাতনের শিকার বাংলাদেশি শ্রমিক। সরকারি সংস্থার নজরদারির অভাব, কোনো নজরদারি নেই, ছেড়ে দিছে আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছে বলছিল না আলতাফ হোসেন চৌধুরী, মনে আছে? তা ওটাই বাংলাদেশের কি পরিমাণ মানুষ মানে মালয়েশিয়া আছে কল্পনা করতে পারবেন না। কিন্তু তাদের কোনো মর্যাদা নেই, তাদের কোনো সম্মান নেই। খুব যাদের আছে খুব অল্প সংখ্যক, অধিকাংশের নেই। বিপুল সংখ্যক অবৈধভাবে বসবাস করছে। বাংলাদেশের অভাব, দারিদ্র, এইসব পরিস্থিতির কারণে মালয়েশিয়া তুলনামূলকভাবে প্রবেশটা সহজ বলে ভিজিট ভিসা হোক নানানভাবে ঢুকে পড়ছে। যারা ঢুকে পড়ছে তারা এখন দাসত্ব বহন করছে। তাদের জীবনে শান্তি নেই, যখন তখন পুলিশ অ্যারেস্ট করছে, কারাগারে ঢুকিয়ে রাখছে বছরের পর বছর, এবং এটার ব্যাপারে কোনো বাংলাদেশের হাই কমিশনের কোনো নজরদারি নেই, হয়তো তার লিস্টের মধ্যেই নেই। এরকম একটি পরিস্থিতি। দুদিন আগেই দেখলাম যে একটা মার্কেটে, মালয়েশিয়ার যেখানে পাইকারি বাজার এলাকার একটা মার্কেটে অভিযান চলছে, বিশাল বিশাল গাড়ি, এবং তার মধ্যে বহু প্রায় 150-200কে ধরা হয়েছে, তার মধ্যে বাংলাদেশিও আছে। অন্যান্য দেশের এদের অবস্থাও তাই। আফ্রিকার বিভিন্ন দেশের আছে, মিয়ানমারের আছে, ইন্দোনেশিয়ার নাগরিকরা, ভারত পাকিস্তানের আছে। তো এখন এখানে বলা হচ্ছে যে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা শোষণ, দুর্ব্যবহার এবং প্রতারণার শিকার হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। তারা সতর্ক করেছেন দেশটিতে বাংলাদেশি শ্রমিকরা পদ্ধতিগতভাবে এসব অন্যায্য আচরণ এবং নির্যাতনের শিকার হচ্ছে। এমনকি তারা ঋণের জালে আটকে যাওয়ার মতো ক্রমবর্ধমান ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তুলে ধরা হয়। পাসপোর্ট বাজেয়াপ্ত হয় মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি শ্রমিক মানবেতর জীবন পার করছে। অনেককে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভুয়া নিয়োগপত্র দেওয়া হয়েছে। দেশটিতে কাজে যাওয়ার পর চুক্তি অনুযায়ী কর্মক্ষেত্র না মেলায় চরম ভোগান্তি শিকার হচ্ছে। কারণ আপনার বৈধ হয়ে না থাকলে কোনো মালিকরা আপনাকে চাকরি দেবে না। গোপনে যারা চাকরি করছে বা যাদেরকে দেয়া হচ্ছে তারা কোনো ন্যায্য মজুরি পাচ্ছে না, পেটে ভাতে থাকার মতন অবস্থা। বলা হচ্ছে যে দেশটিতে কাজে যাওয়ার পর চুক্তি অনুযায়ী কর্মক্ষেত্র না মেলায় চরম ভোগান্তির শিকার হন শ্রমিকরা। তাছাড়া সংশ্লিষ্ট সরকারি সংস্থার নজরদারির অভাবে এসব শ্রমিকের জীবন দুর্বিষহ উঠেছে। বলা হচ্ছে যে মালয়েশিয়ায় বিশাল সংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করেন। বর্তমানে 8 লাখের বেশি বাংলাদেশি কাজের অনুমোদন রয়েছে, কিন্তু জাতিসংঘের তথ্য অনুযায়ী অনেক শ্রমিককে নির্ধারিত সরকারি হারের চেয়ে 5 গুণ বেশি ফি পরিশোধ করতে হয়েছে। তাদের যাওয়ার খরচ যেমন বেশি, অন্যান্য ঘুষ টুস মিলায় তারা চরম, কিন্তু এত টাকা দিয়েও তারা শোষণের হাত থেকে রক্ষা পায়নি। আর যে 8 লাখ বলা হচ্ছে অনুমোদন দিছে, তার হয়তো 2 গুণ বা 3 গুণ বাংলাদেশি আছে যারা অবৈধভাবে, এবং তারা ওই যে লুকিয়ে পালিয়ে কোনো রকম জীবন হচ্ছে, এবং যখন তখন পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে আছে। অভিবাসন কেন্দ্রগুলোতে বর্তমানে 18,000 অভিবাসী শ্রমিক, শরণার্থী এবং আশ্রয় প্রার্থীকে রাখা হয়েছে। তাদের কোনো মানবাধিকার যেগুলি আছে সেগুলি কোনোভাবেই নাই, একেবারেই নেই কোনো রকম। এখানে বলা হচ্ছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার উচিত শ্রমিকদের প্রতি দুর্ব্যবহার বন্ধ করা। তাদের শ্রম থেকে এসব দেশে অর্থনীতি লাভবান হয়। তাদের সবার উচিত আরো নিষেধাজ্ঞার ঝুঁকি এড়ানো। কয়েক বছর আগে কিন্তু মালয়েশিয়া থেকে পণ্য কেনে এমন আন্তর্জাতিক ক্রেতাদের ফেয়ার লেবার অ্যাসোসিয়েশনের দাপ্তরিক নির্দেশিকা অনুসরণ করা উচিত, এবং তাদেরকে এও করছিল যে বাংলাদেশ, মালয়েশিয়া সহ অন্যান্য শ্রমিক আদান প্রদানকারী দেশ শ্রমিকদের অধিকার সুরক্ষা করতে অঙ্গীকারবদ্ধ। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নে অবস্থিত ক্রেতা প্রতিষ্ঠানগুলো একই নীতি করে, এবং মালয়েশিয়ার কয়েকটা কারখানার বিরুদ্ধে এর আগে নিষেধাজ্ঞা আরোপ করছিল যুক্তরাষ্ট্র। জবরদস্তিমূলক শ্রম প্রয়োগের বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়নের ফোর্সড লেবার রেগুলেশন প্রয়োগ নীতি রয়েছে, যা 2027 সালে কার্যকর হবে। শ্রমিকদের ঋণের ফাঁদে জড়ানো এবং প্রতারণার ঘটনায় এই বিধির আওতায় আনা হতে পারে। যত বিধিবিধান যাই হোক না কেন, কিছু কারখানার উপর নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও
বাংলাদেশের শ্রমিকদের মালয়েশিয়ার জীবন খুবই অমানবিক এবং দুঃখজনক যে এখন যে আনোয়ার ইব্রাহিম আছেন তার কোনো জনপ্রিয়তা বলে কিচ্ছু নাই। এখন তার জনপ্রিয়তা নিম্নমুখী। তারপরেও তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের এত ভালো সুসম্পর্ক থাকার পরেও বাংলাদেশি শ্রমিকদের ব্যাপারে কিন্তু রক্ষা করতে পারেননি ইউনূস সরকার, পারেনি। এবং ইউনূস সরকারের কথাও সম্ভবত এখন আর আনোয়ার ইব্রাহিম সরকার শুনছে না, যার ফলে যা তাই পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। এটা অকল্পনীয়। যারা একটু খোঁজখবর রাখেন দেখেন পরিস্থিতি ভালো না।